অনাবৃষ্টি আর প্রচন্ড গরমে সুন্দরবনের জঙ্গলে নাজেহাল অবস্থা। তার উপর বনে প্রচন্ড খাদ্য সংকটে বনের পশু পাখিরা অনাহারে দিন কাটাচ্ছে, খাদ্যের সন্ধানে দিক বেদিক ছুটছে। কালু, আর কত উড়বো? আমার তো ডানা ব্যথা করছে, আবার প্রচন্ড জল তৃষ্ণাও পেয়েছে। কিছু একটা করো কালু, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। কিছু করার নেই কাকুলি, আমাদেরকে যে উঠতেই হবে। খাবার জোগাড় করার জন্য হলেও আমাদেরকে এই কষ্ট মেনে নিতে হবে, না হলে যে মৃত্যু আমাদের জন্য নির্ধারিত। সে কথা ভেবেই তো এতটা পথ এলাম, কিন্তু কালু জল যে খেতেই হবে। আশেপাশে তো জলের কোনো উৎস দেখতে পাচ্ছি না। সেটাই তো কথা, জল খুঁজতে গেলে তো আর খাবার খোঁজাই হবে না। তার থেকে কষ্ট চেপে রেখে উঠতে থাকো, কোথাও না কোথাও জলের সন্ধান পাবো, খাবারেরও সন্ধান পেতে পারি। চলো কাকুলি, মনোবল বাড়াও। কালু কাকের উৎসাহে কাকুলি কাক কষ্ট চেপে রেখে উঠতে থাকে, আর কালু কাকুলি মিলে উড়তে উড়তে জঙ্গলের গহীনে চলে যায়। আর হঠাৎই তারা গোলাপ ঘর দেখতে পেয়ে গোলাপ ঘরের কাছে যায়। এ কি, কি সুন্দর গোলাপ ঘরটা! খাবারের খুঁজে ভাগ্যিস এতটা পথ এসেছিলাম, নয়তো তো এত সুন্দর একটা ঘর দেখতেই পেতাম না। ঘরটা দেখে কেমন জানি ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলাম। ক্ষুধা তৃষ্ণা ভুলে যাওয়ারই কথা। সত্যি ঘরটা অনেক সুন্দর। ঘর তো সুন্দর হবেই, এই ঘরে তো আমি থাকি। আর পরীদের ঘর পরীদের মতোই সুন্দর হয়। আর শোনো, এমন হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। আসলে আমি তোমাদের খাদ্য সংকটের কথা শুনে বাহিরে এসেছি। আসলে আমি চাই না কেউ অনাহারে থাকুক। নয়, হ্যাঁ। তোমরা আমার কাছে কি খাবার চাও বলো তো? কি হলো, তাকিয়ে থাকবে নাকি মুখ ফুটে কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, বলছি। আসলে আমাদের খুব অভাব, কতদিন থেকে যে অর্ধ পেটে খেয়ে না খেয়ে বেঁচে আছি। তুমি বরং আমাদের কিছু শস্য দানা দাও। এই শস্য দানাগুলো নাও, এসব খেয়ে তোমরা তোমাদের ক্ষুধা মিটিয়ে নিও। আর হ্যাঁ, আরো যারা ক্ষুধার্ত আছে তোমাদের আশেপাশে, তাদেরকেও শস্য দানাগুলো দিও, কেমন? নিশ্চয় নিশ্চয়, আমরা তো বুঝি ক্ষুধার জ্বালা কত ভয়াবহ। আশেপাশে ক্ষুধার্তকে রেখে আমরা তো খাবার গিলতেই পারবো না। তুমি একদম ভেবো না পরি, আমরা আমাদের আশেপাশে কোনো ক্ষুধার্ত পাখি পেলেই তাকে শস্যদানা খেতে দিব। এ কথা বলে পরীকে আশ্বস্ত করে কালু আর কাকুলি ঝুড়ি ভর্তি খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। আর ঝুড়ি ভর্তি খাবার নিয়ে বনে ঢুকতেই কালু কাকুলির সাথে টোনাটুনির দেখা হয়। আরে কালু, এতগুলো খাবার তুই কোথায় পেলি? পুরো বন ঘুরেও তো একটা দানা মেলা কষ্টকর। আমরা কোথায় সব পেয়েছি সেটা কি তোদেরকে বলতে হবে নাকি? এখন বলো, তোমরাও একটু শস্যদানা চাও নাকি? দয়া করে যদি একটু দানা শস্য দিতে তবে তো ভালোই হতো। আমার ছোট্ট ছানাটা যে না খেয়ে আছে, মা হয়ে চোখের সামনে ছানার কষ্ট যে আর দেখতে পাচ্ছি না। হয়েছে, থাক, আর চোখের জল ফেলে আমাদের মন গলাতে হবে না। আমি তোমাদের শস্যদানা দিব, তার বিনিময়ে টুনি তুই আমার বাসায় ধোয়া মোছার কাজ করে দিবি। আর টোনা, তুই তো জানিস আমাদের ঘরে চাল ফুটো হয়ে গিয়েছে, তাই তুই আমাদের ঘরে চাল মেরামত করে দিবি। খালি পেটে এত কাজ করব? আচ্ছা হোক, এত কাজ করেও যদি একটু খাবার পাওয়া যায় তবে মন্দ হয় না। টোনা টুনির কথা শুনে কালু কাকুলি খুশি হয়ে টুনিকে নিয়ে বাসায় যায়। আর টোনা কালু কাকির ঘর ঠিক করার জন্য বাঁশ কাঠ সংগ্রহ করতে যায়। টুনি কাকুলির ঘরে সব নোংরা থালা বাসন মেজে দেয়, আর টোনা কালুর ঘরে চাল মেরামত করে। এদিকে টুনি কাকুলির পুরো ঘর পরিষ্কার করে ফেলে। বাহ, আমাদের ঘরে চালটা তো খুব সুন্দর করে মেরামত করেছিস। আর দেখো টুনি কত সুন্দর করে আমাদের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। বলতে হচ্ছে তোদের কাজকর্ম খুব নিখুঁত। ধন্যবাদ কাকুলি দিদি, আসলে এত কাজের বিনিময়ে এখন দানা শস্য পাওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ দিদি, এবার আমাদেরকে কিছু দানা শস্য দাও। কি দিদি, এইটুকু দানা শস্য দিলে? তাও আবার এতগুলো কাজ করিয়ে নেওয়ার পর? যা দিয়েছি সেটাই নিয়ে সন্তুষ্ট থাক। তোরা তো তোদের ছানার জন্য খাবার চেয়েছিলি,
এইটুকু দানা শস্য দিয়ে তোদের ছানার খুব ভালো করে পেট ভরবে। এবার যা তো এখান থেকে। কাকলির কথা শুনে টোনাটুনি ভীষণ কষ্ট পায়, আর সামান্য শস্য দানাটুকু নিয়েই টোনাটুনি চলে যায়। গোলাপ ঘরে সুন্দরী পরি, কোথায় তুমি? জলদি বেরিয়ে এসো, আমরা যে খুবই ক্ষুধার্ত, তোমার কাছে খাবার চাইতে এসেছি। গোলাপ ঘরে সুন্দরী পরি, দয়া করে বাইরে এসো। কি ব্যাপার, এত সকালে কে? দেখি তো কারা আমার ঘুম ভাঙালো। আরে তোমরা দুজন আজ আবার এসেছো? না এসে কি করব বলো? আমাদের প্রতিবেশী টোনাটুনি তাদের ছানাকে নিয়ে অনাহারে ছিল, সব শস্যদানা যে ওদের দিয়েছি। আচ্ছা, তবে তো তোমাদের বনে ভালোই অভাব চলছে। তাহলে তোমরা বরং আমাকেই তোমাদের বনে নিয়ে চলো, আমি তোমাদের সবাইকে খাবার দিয়ে সাহায্য করব। না না পরি, তার আর দরকার নেই। আমাদের বনে সবাই ধনী, কারো খাবারের দরকার নেই। আর যে দু একজন অভাবে আছে তাদের কাছে আমরাই খাবার পৌঁছে দিব। তুমি বরং আজ আমাদেরকে কিছু ফল দাও। কালুর কথা বিশ্বাস করে পরি জাদু করে ঝুড়ি ভর্তি ফল দেয়, আর কালু কাকুলি সেই ঝুড়ি ভর্তি ফল নিয়ে বাসায় যায়। আর কালু কাকুলিকে ফল নিয়ে যেতে দেখে টোনাটুনির সাথে সুখী পায়রাও কালু কাকুলির বাসায় যায়। কাকুলি দিদি, আজ আমিও এসেছি, দয়া করে তুমি আমাকে ফল দাও, আমিও টোনাটুনির সাথে তোমার কাজ করে দিব। তুই যেতে যখন এসেছিস তবে তো আর তোকে না করতে পারি না। আচ্ছা ঠিক আছে, ঘরে চল, তোদেরকে কাজ ভাগাভাগি করে দিচ্ছি। কালু কাকুলি টোনাটুনি আর সুখীকে নিয়ে ঘরে চলে যায়, আর সবাইকে কাজ ভাগাভাগি করে দেয়। টোনাটুনি সুখী মিলে কাকুলির ঘরে সমস্ত কাজ করে দেয়। আর এত কাজের পর কাকুলি সবাইকে একটা করে ফল দেয়, আর সবাই গম্ভীর মুখে ফল নিয়ে চলে যায়। দেখেছিস টুনি, কাকুলি দিদির ব্যবহার, কতগুলো কাজ করিয়ে নিল, তার বিনিময়ে একটা করে ফল দিল। একটা ফল দিল সেটা বড় কথা নয়, বড় কথা হলো কালু কাকুলি রোজ এত ফল এত খাবার কোথা থেকে পাচ্ছে। সেটা জানতে হলে কালু দাদার কাকুলি দিদির উপর নজর রাখতে হবে। এখন তো বাসায় চলো। কি ব্যাপার, তোমরা তো দেখছি আজও এসেছো। বলছি তোমাদের বনে কি খুব দুর্ভিক্ষ শুরু হয়েছে মনে হচ্ছে? তবে আজ আমি তোমাদের সাথে যাব। না না পরি, যেতে হবে না, আমাদের বনে কোনো দুর্ভিক্ষ নেই। আসলে তুমি অল্প পরিমাণে খাবার দাও তো আমাদের 2-3 পরিবার মিলে একদিনই শেষ হয়ে যায়। আজ তুমি আমাদের বেশি করে খাবার দাও। খবরদার পড়ি, ওদের কিচ্ছু দিবে না। ওরা তোমার কাছে মিথ্যে বলে খাবার নিয়ে যায়, আর সামান্য খাবার আমাদের দিলেও তার বিনিময়ে আমাদের কাছে দাসীবাদীর মতো কাজ করিয়ে নেয়। আর বনে খাদ্যের অভাব থাকায় আমরা বাধ্য হয়ে ওদের কাজ করে দেই। হ্যাঁ পড়ি, আর কালু কাকুলির এই খাবারের রহস্য উদ্ঘাটন করতে ওদের পিছু নিয়েছিলাম আমরা, তাই তো কালু কাকুলির মুখোশ খুলে দিতে পারলাম। কি বদমাইশ পাখি, এত বড় ধোকা দিয়েছিস তোরা আমাকে, আজ তোদের আমি উচিত শিক্ষা দিব। ওরে বাবা রে, সাপ! বাঁচতে হলে পালাতে হবে। আহারে, কেন যে মিথ্যে কথা বলতে গেলাম। পালাই! সাপের ভয়ে কালু আর কাকুলি ছুটতে পালায়, আর সাপ কালু কাকুলির পিছু নেয়। পরিবহনের দুর্ভিক্ষ দূর করার জন্য সব পাখিকে অনেকগুলো খাবার দেয়। মহেশখালীর রাজ্য থেকে অনেক দূরে পাহাড় ও নদীতে ঘেরা এক বন ছিল, নাম তার সুন্দরবন। নামের মতোই বনটি ছিল অপরূপ সৌন্দর্যে ঘেরা, সবুজ গাছপালা, ঝর্ণা ও ফুলে ফলে ভরা ছিল এ বনটি। এ বনের সবাই অনেক আনন্দেই তাদের জীবন যাপন করত, কিন্তু তাদের এই আনন্দে নেমে আসে দুঃখের ছায়া, কেননা দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে বনে খরা দেখা দেয়, আর এই খরা দুর্ভিক্ষের রূপ নিতে থাকে। সুখী, এভাবে কোথায় যাচ্ছিস? তোতার পাড়ে যাচ্ছি, বনের কোথাও তো পানি নেই, আর পানির অভাবে কাল রাতে নাকি তোতা মারা গেছে, তাই তোতাকে দেখতে যাচ্ছি।
বিধাতা কোন পাপের শাস্তি যে দিচ্ছে আমাদের কে জানে। আমি আর এ বনের দুঃখ দুর্দশা সহ্য করতে পারছি না। গাছপালা পশু পাখি সবার কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। বিধাতা, এই খরা থেকে তুমি আমাদের মুক্তি দিয়ে বনে তোমার শান্তির বৃষ্টি ঝরাও। বৃষ্টি ঝরাও বিধাতা, বৃষ্টি ঝরাও। মেঘ বন্ধুরা, তোমরা কোথায়? কেন আমাদের বনে তোমরা বৃষ্টি দিচ্ছ না? কেন দিচ্ছ না? টনি, আমরা যে নিরুপায়, আমরা চাইলেও এ বনে বৃষ্টি দিতে পারবো না। কেন পারবে না? তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে। টনি, ওই দেখো আমাদের বৃষ্টির রানী দীর্ঘ 1 মাস যাবত এভাবে শয্যাশায়ী হয়ে পড়ে আছে। সে এক ভয়ঙ্কর দুরারোগ্যে আক্রান্ত হয়েছে। তাই তো আমরা বনে বৃষ্টি দিতে পারছি না, কারণ তিনি যে বৃষ্টির প্রধান উৎস। আচ্ছা মেঘ বন্ধু, বৃষ্টির রানীকে এই রোগ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, তবে তা বড়ই কঠিন, যা আমাদের দ্বারা সম্ভব নয়। কি উপায় আমায় বলো, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব। বৃষ্টির রানীকে সুস্থ করতে প্রয়োজন মিষ্টি কালো জাম। আর এই কালো জামের গাছ একমাত্র কুহেলিকা পর্বতের গুহায় আছে। যদি ওই গাছ থেকে মিষ্টি কালো জাম এনে বৃষ্টির রানীকে খাওয়ানো যায়, তবে রানী সুস্থ হবে আর বনের দুর্দশাও দূর হবে। তবে আমি যাব সেখানে, কিন্তু সেই পর্বত কোথায়? আর আমি সেই পথ কি করে চিনবো? তুমি কি আমায় সেই পথের ঠিকানা দিতে পারবে? সেই পর্বতের ঠিকানা আমার জানা নেই, সেই ঠিকানা তোমাকেই খুঁজে বের করতে হবে। তবে আমি তাই করব। আমার বনের মঙ্গলের জন্য আমাকে পথ খুঁজে ওই পর্বতে যেতেই হবে। এরপর টুনি বনে ফিরে আসে আর বনের সবাইকে সব কথা খুলে বলে। টুনি, আমি জানি তুই ঠিক পারবি, তোর উপর আমাদের বিশ্বাস আছে। হ্যাঁ, তুই পারবি টুনি, তুই পারবি আমাদের বনকে রক্ষা করতে। এরপর টুনি বনের সকলের কাছে থেকে বিদায় নিয়ে অজানা পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হে বিধাতা, তুমি আমাকে একটা পথ দেখাও। আমি তো জানিই না কুহেলিকা পর্বতের ঠিকানা কোথায়, কি করে যাব সেখানে। মেঘ বন্ধুরা, আমার বনের সকলে সবাই যে আমার উপর ভরসা করে আছে, আমি কি তাদের আশা ভরসা রক্ষা করতে পারবো? আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমার যে খুব কষ্ট হচ্ছে। হে কি গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার আগাছায় অনেক ময়লা হয়েছে, যার কারণে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি না। তাছাড়া অনেক দিন ধরে আমার শিকড়ে পানি না পাওয়ার কারণে আমার কাণ্ডগোড়া সব দুর্বল হয়ে যাচ্ছে। তুমি কি আমায় একটু সাহায্য করতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু কে তুমি আর এদিকেই বা কি করছো? এরপর টুনি সমস্ত ঘটনা গাছকে খুলে বলে। সব শুনে গাছ বলে, ও তুমি কুহেলিকা পর্বতে যাবে? আমি তো জানি ওই পর্বত কোথায়। শোনো তবে, এখান থেকে বেশ কিছুটা দূরে একটা নদী আছে। ওই নদী পেরিয়ে কিছু দূর যেতে তুমি একটা বিশাল পর্বত দেখতে পারবে, আর সেই বিশাল পর্বতটি হলো কুহেলিকা পর্বত। তোমাকে অনেক ধন্যবাদ গাছ, ভালো থেকো তুমি। এরপর টুনি আবারও উঠতে শুরু করে আর অনেক পথ পাড়ি দেবার পর নদীর সামনে এসে পৌঁছায়। তারপর সে ঘাটে থাকা নৌকা দিয়ে নদী পার হতে থাকে, কিন্তু হঠাৎ তার দিকে একটি কুমির এগিয়ে আসতে থাকে। আমাকে বিচলিত হলে চলবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। পেয়েছি উপায়। আমার ঝুড়ির খাবারগুলো কুমিরের দিকে ছুঁড়ে মারি, তবে সে আর আমার দিকে আসবে না। যাক বাবা, অবশেষে নদীর ঘাটে এসে পৌঁছালাম। যাই, এবার সামনের দিকে রওনা হই। আমার ক্লান্ত হলে যে চলবে না, আমার বনের সকলের জন্য আমাকে ওই পর্বতে পৌঁছাতেই হবে। সাহসী টুনি তার অদম্য আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যায় আর অনেক পথ পাড়ি দেবার পর অবশেষে টুনি সেই কুহেলিকা পর্বতের সামনে চলে আসে। তুই অনেক ভালো পাখি, তোর উদ্দেশ্য সৎ,
কিন্তু আমি তোকে এই গুহায় এমনিতে প্রবেশ করতে দিতে পারি না। এই গুহায় প্রবেশ করতে হলে তোকে জ্ঞানের পরীক্ষা দিতে হবে। আমি তোকে একটি প্রশ্ন করব, তুই যদি সেই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারিস তবেই তুই গুহার ভিতরে ঢুকতে পারবি, নয়তো তোকে এখান থেকেই ফিরে যেতে হবে। কি প্রশ্ন বলো দেখি? তাহলে বল দেখি, তোর সামনে যদি 3টি ঘর থাকে তাহলে তুই কোন ঘরে প্রবেশ করবি? প্রথম ঘরে আগুন জ্বলছে, দ্বিতীয় ঘরে 3টি সিংহ রাখা রয়েছে যারা 3 বছর ধরে না খেয়ে আছে, আর তৃতীয় ঘর যার মধ্যে আছে বিষ, সেখানে নিঃশ্বাস নিলেই মৃত্যু। এখন বল তুই কোন ঘরে যাবি? হ্যাঁ, আমি দ্বিতীয় ঘরে যাব, কারণ 3 বছর ধরে কোনো প্রাণী না খেয়ে বাঁচতে পারে না, অর্থাৎ দ্বিতীয় ঘরে সব সিংহ মৃত ছিল। বাবা 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 বাবা, তুই যেমন সাহসী তেমনই বুদ্ধিমতী। আমি তোর উত্তরে খুশি হয়েছি, তুই ভিতরে যেতে পারিস। এরপর টুনি গুহার ভিতরে প্রবেশ করতেই সেই কালো জামের গাছ দেখতে পায়। এই তো সেই মিষ্টি কালো জামের গাছ। এবার আমি এই গাছ থেকে জাম নিয়ে মেঘরাজ্যে যাব আর বৃষ্টির রানীকে সুস্থ করে তুলবো। এরপর টুনি সেই জাম গাছ থেকে জাম পেড়ে নেয় আর তা নিয়ে দ্রুত বনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। টুনি আবারও কঠিন পথ অতিক্রম করে বনে পৌঁছায় আর মেঘকে উদ্দেশ্য করে ডাকতে শুরু করে। মেঘ বন্ধু, আমি মিষ্টি কালো জাম এনেছি, এবার তুমি আমাকে মেঘরাজ্যে নিয়ে যাও। এরপর টুনি মেঘের সাথে মেঘ রাজ্যে যায় আর মিষ্টি কালো জামের রস বৃষ্টির রানীকে খাওয়াতেই বৃষ্টি রানী একদম সুস্থ হয়ে যায়। তারপর টুনি সব ঘটনা বৃষ্টির রানীকে খুলে বলে। সত্যি টুনি, তুমি খুব সাহসী পাখি। আজ তোমার জন্য আমি আবার কথা বলতে পারছি। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বৃষ্টির রানী, তুমি শুধু আমার বনে বৃষ্টি দাও। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের বন ধ্বংস হতে চলেছে। টুনি, তুমি বনে ফিরে যাও, চিন্তা করো না, আজকের মধ্যেই বনে বৃষ্টি হবে। এরপর টুনি বনে ফিরে আসে আর কিছুক্ষণের মধ্যেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। মেঘের গুরুম গুরুম শব্দে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেতেই পুরো বন স্নিগ্ধতায় ভরে যায়। পুরো বন যেন আবার তার প্রাণ ফিরে পায়। তো বন্ধুরা, প্রবল ইচ্ছা শক্তি ও সাহসিকতার জোরে যে কোনো কঠিন সমস্যার সমাধান করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।